বাড়িতে অনেক লোক থাকে। প্রথমেই ধরো চিনু থাকে, তারপরে ধরো চিনুর বাবা থাকেন। বাড়ির সমস্ত ব্যাপারে বেশিরভাগ কাজটা করেন তিনিই। চিনুর মাও থাকেন, কলেজে পড়ান, অনেক কাজ করেন। বাড়ির কে কি পছন্দ করে তা তাঁর নখ দর্পণে। চিনুর 3 কাকা আছেন। কাকাটা খুবই প্রসিদ্ধ। একজন দারুণ ক্রিকেট খেলেন, একজন কবিতা লেখেন, অন্যজন কাজের ব্যাপারে অনেক জায়গায় ঘুরে বেড়ান, দেশে এবং বিদেশে। এই কাকার জন্যই চিনুর অনেক খেলনা হয়েছে। যেখানেই যান সেখান থেকেই কাকা খেলনা আনেন। চিনুর একজন পিসিও আছেন। চিনুর জন্মের আগে তিনি বাড়ির সর্বকনিষ্ঠ সদস্যা ছিলেন। চিনু আসার পর তাঁর পদমর্যাদা বৃদ্ধি হয়েছে। পিসি কলেজে পড়ে, চিনুকে ভীষণ ভালোবাসে, শাসনও করে, রাত্রে চিনুকে পাশে নিয়ে ঘুমোয়। তাছাড়া চিনুর বাবার বাবা, যাকে চিনু মেজ ঠাকুরদা বলে, তিনি আছেন, ঠাকুমা আছেন। মেজ ঠাকুরদা সারাক্ষণ হয় বই পড়েন, না হয় লেখেন, না হয়তো চুপ করে বসে ধ্যান করেন। কথা বলেন খুব কম। ঠাকুমাকে চিনু মা বলে, কারণ পিসি তাকে মা বলে যে, সেই জন্যেই চিনুর মাকে বৌদি বলে চিনু। ঠাকুমা দারুণ রান্না করেন। অবশ্য চিনুর ঠাকুমা রোজ রান্না করেন না, তবে যেদিন করেন কাকারা ভাত খায় 4টি বেশি আর বলে, মা দারুণ রাঁধে। আসলে কাকারা কেউ ঠাকুমার নিজের ছেলে নয়, সবাই ছোট ঠাকুরদার ছেলে। কিন্তু চিনুর বাবা মা বলতেন বলে ঠাকুমা সবার মা রয়ে গেছেন, আর ছোট ঠাকুমা বৌমা। ছোট ঠাকুরদের একটু পিটপিটানি রোগ আছে, ভীষণ অসুখ সম্বন্ধে ভয়। উনি বছরে 2-3 বারের বেশি স্নান করেন না। যেদিন করেন সেদিন বাড়িতে একটা হইচই পড়ে যায়। উনি 12টার সময় চান করেন, কিন্তু ভোরবেলা থেকে ঠাকুমাকে বলতে থাকেন, বৌদি তোমাদের রান্নার চোটে আমার গরম জল করতে ভুলে যাও না। তারপরেই মার দিকে তাকিয়ে বলেন, নতুন বউ, তুমি আজ না হয় কলেজ যেও না, বুঝলে? যদি আমার জ্বর আসে তাহলে একটু সাবু তৈরি করতে হবে তো। তোমার চেয়ে ভালো সাবু এ বাড়িতে কেউ বানাতে পারে না। কিন্তু এই বাড়ির সবচেয়ে বয়স্ক লোকটিকেই সকলে এক ডাকে চেনে। তার নাম কি কেউ বিশেষ জানে না। সকলের তিনি বটদা, বটখুড়ো কিংবা বট ঠাকুরদা। বোধহয় তার নাম ছিল বটকৃষ্ণ। আজকে তাকে যে বট বলা হয় তার সঙ্গে বট গাছেরই মিল বেশি। তিনি সকলের আশ্রয়স্থল। এ বাড়ির কোনো কাজই হয় না তাকে ছাড়া। যৌবনের বেশিরভাগটাই তিনি কাটিয়েছেন ব্রিটিশ জেলে। পরে জেল থেকে বেরিয়ে কলকাতার কাছে একটা ছোট কারখানা বানিয়েছিলেন, তাও ছেড়ে দিয়েছেন পিসিরও জন্মের আগে। যে কোনো মানুষের বিপদে বট ঠাকুরদা সব সময় এগিয়ে যান। অল্প বয়সে তিনি অসম সাহসের অধিকারী ছিলেন। ওনার কপালে একটা বিরাট দাগ আছে, এক ডাকাত দলকে রুখতে গিয়ে ওটা হয়েছিল। পায়ের ডিমে আর একটা দাগ আছে, সেটা হয়েছিল জমিদারের কুকুরের কামড়ে। জমিদারের বাড়িতে একজন প্রজাকে আটকে রেখেছিল জমিদারের নায়েব। বটদা সেই প্রজাকে ছাড়িয়ে এনেছিলেন। জমিদারের কুকুরের পাল তখন তাকে আক্রমণ করে, তারই চিহ্ন এখনো রয়ে গেছে। যে গ্রামে এহেন সব কাণ্ড হয়েছে সে গ্রামের নাম তেঁতুলগাছি। সে গ্রাম এখন আর ভারতবর্ষেই নেই। সেখানে যেতে হলে পাসপোর্ট আর ভিসা লাগে এখন। হ্যাঁ, 3 ঠাকুরদার বাড়ি এখন বিদেশ। বট ঠাকুরদা কখনো আর ফিরে যাননি।
মাতৃভূমি জন্মভিটে যাবার জন্য সরকারের দ্বারস্থ হওয়া বট ঠাকুরদা পোষাবে না। কিন্তু তেঁতুল গাছির যেখানে যে আছে সেই জানে বট ঠাকুরদা আছেন তাদের বিপদে। তেঁতুল গাছি বাড়ি এসে বললেই বট ঠাকুরদা ঠিক চিনতে পারবেন তেঁতুল গাছি গ্রামে কটা বাড়ি ছিল, কটা পুকুর ছিল, কটা আমবাগান ছিল, সব তার মনে আছে। শুধু তাই নয়, সেই সব বাড়িতে কারা কারা থাকতেন বট ঠাকুরদা ঠিক মনে রেখেছেন। সেদিন সকালের কথাই শোনা যাক, বুঝতে পারা যাবে। সেদিন সকালে একজন ভদ্রলোক এলেন বট ঠাকুরদার সঙ্গে দেখা করতে। চিনু বট ঠাকুরদার সঙ্গে সব সময় থাকে, সুতরাং এই ঘটনা তার স্বচক্ষে দেখা। ভদ্রলোক এসে ঢিপ করে প্রণাম করলেন বট ঠাকুরদাকে। বললেন, বটখুড়ো, আমি হীরেন্দ্র রায়, আমার বাবা পুরন্দর রায়। বট ঠাকুরদা সঙ্গে সঙ্গে ভদ্রলোককে বুকে জড়িয়ে ধরলেন। হায় আয়, তুই পুরুদার ছেলে, কতদিন যে তোকে দেখিনি, এখন আর একেবারে চিনতে পারি না। পুরুদাকে ভুলবো কি করে? আরে পুরুদাই তো আমায় নারকোল গাছে উঠতে শিখিয়েছিলেন। তা আমি ওনার মতো তাড়াতাড়ি উঠতে পারিনি কোনো দিন। তারপর একটু থেমে বললেন, জানো, তোমার ঠাকুরদা আমার নিতু খুড়ো, আমি ম্যাট্রিক পাশ করতে আমায় একটা ফাউন্টেন পেন দিয়েছিলেন। তারপর চিনুর দিকে তাকিয়ে বললেন, জানো দাদু, তোমায় একদিন সিন্দুক খুলে ওটা দেখাতে হবে। ওই সিন্দুকে আমার সেই কলমটা আছে। ওই সিন্দুকটার ভেতরে কি আছে এ বাড়ির কেউ দেখেনি। ওই সিন্দুকটা ভারী কাঠের তৈরি, অনেক দিনের পুরনো বলে দেখতে কেমন কালচে হয়ে গেছে। তা এইসব বলে বট ঠাকুরদা বললেন, তা হিরু, বলো কি দরকার? ভদ্রলোক তখন বট ঠাকুরদাকে কি সব জমি জমার কথা বললেন। আরও বললেন, দেখুন, বাবা বেঁচে নেই, আপনি আছেন, তাই আপনার কাছে এলাম পরামর্শের জন্য। বট ঠাকুরদা অমনি টেলিফোন নিয়ে বসে গেলেন। অনেকগুলো ফোন করে তারপর খুশি হয়ে বললেন, শোনো, তুমি অজয়ের সঙ্গে কাল কথা বলতে চাও, তোমার সমস্যা মিটে যাবে। ভদ্রলোক তাকে আবার প্রণাম করে উঠতে গেলেন। তাতে বট ঠাকুরদা খুব অবাক হয়ে বললেন, কি, কোথায় যাচ্ছ? ভদ্রলোক কুণ্ঠা ভরে বললেন, আগে এবার যাই, অনেক বেলা হয়ে গেল, আপনারও তো খাবার সময় হয়ে গেল। বট ঠাকুরদা এবার খুব অবাক হয়ে বললেন, তা তোমার খাবার সময় হয়নি? তুমি নিতু খুড়োর নাতি, পুরুদার ছেলে, তুমি এ বাড়ি থেকে অভুক্ত ফিরে যাবে? কি বলছো তুমি? তারপর চিনুর দিকে তাকিয়ে বললেন, যাও, তুমি গিয়ে তোমার ঠাকুমাদের হিরুর জন্য স্নানের ব্যবস্থা করতে বলো, ও খেয়ে যাবে। ভদ্রলোক খুব অস্থির হয়ে পড়লেন। বললেন, না না, আমি স্নান করে এসেছি। কিন্তু চিনুর ঠাকুমারা জানেন প্রতিদিনই 2-3 জন লোকের অন্তত বন্দোবস্ত রাখতেই হবে, সুতরাং এসব ব্যাপারে তাদের অভ্যেস আছে। কিন্তু ছোট ঠাকুরদা খুব রেগে যান। চিনুকে বললেন, হ্যাঁ, এই হিরুটা কে? চিনু বলল, কেন, তুমি জানো না? উনি তোমার নিতু খুড়োর নাতি, তোমাদের পুরু দাদার ছেলে। বট ঠাকুরদার যখন ভাইপো, তোমারও তো ভাইপোই হবেন। ছোট ঠাকুরদা বললেন, বুঝেছি, তেঁতুল গাছির কেউ হবে। ওই তেঁতুল গাছির জন্য এ বাড়িতে অনেক কিছু হয়। বড়দা তো বিয়ে করেননি, কারণ তেঁতুল গাছির বাড়িতে আমার মা তো বউকে বরণ করে তুলতে পারবেন না, সেই জন্য।
মা মারা গেলেন, আমি স্কুলে পড়ি তখন, বড়দা তখন জেলে, তারপর তেঁতুল গাছই হারিয়ে গেল। শুধু কলকাতায় দাদা বসে আছেন তেঁতুল গাছের মেয়র হয়ে। এ বাড়ির লোক খাবার আগে তেঁতুল গাছের লোক এসে প্রসাদ করে দেবে, তবে অন্যে খেতে পাবে। ছোট ঠাকুমা খাবার জায়গা করছিলেন, তিনি শুনতে পেয়ে গিয়েছিলেন ছোট ঠাকুরদার কথা। থেমে বললেন, কি হলো, বড় ঠাকুরের নামে চিনুর কাছে লাগাচ্ছ তো? সত্যি তুমি যে কবে বদলাবে কে জানে। বড় ঠাকুরের জন্যেই তো আমি শ্বশুরকুলের খবর জানতে পেরেছি। তুমি তো খবর রাখো কচু, আর মেজ ঠাকুর কথাই বলেন না। বড় ঠাকুরদা আর এই ছোট ঠাকুমাকে ছোট ঠাকুরদা একটু ভয় করেন। এই তো কদিন আগেই ছোট ঠাকুরদা মাকে বলছিলেন, নতুন বউ, তুমি এবার তোমার শাশুড়িদের ছুটি দাও, কলেজের কাজটা ছেড়ে দাও। তুমি বিশ্বাস করবে না, এরা না সাংঘাতিক। একই দিনে ঝিঙে আর পটল দুই রান্না করেছে। আমার শ্লেষার ধাত, নিঘাত নিউমোনিয়া হয়ে মারা যাব আমি। মা যখন বোঝানোর চেষ্টা করছেন যে পটল ঝিঙে একসঙ্গে খেলে নিউমোনিয়া হয় না, তখন বড় ঠাকুরদা ঘরে ঢুকলেন। বললেন, ছোটবাবু, আপনি কি নিয়ে নতুন বৌমার সঙ্গে আলোচনা করছেন? আপনার শ্লেষার ধাত নিয়ে? ছোট ঠাকুরদা একদম কুঁকড়ে রইলেন। 20 বছরের বড় দাদার ওপর কি বলবেন। বড় ঠাকুরদা কিন্তু বলেই চলেছেন, ছোট বৌমা কোথায়? ছোট ঠাকুমা হাজির হলে বললেন, শোনো, ওই সিন্দুকের মধ্যে ছোট বাবুর দুধ খাওয়ানোর ঝিনুক বাটি আছে, সেটা একসময় বার করে নিও। বলেই যেমন এসেছিলেন তেমনই চলে গেলেন। বট ঠাকুরদার মায়ের একটা ছবি আছে, পুরনো দিনের ছবি, কিরকম লালচে হয়ে গেছে, ঘটি হাতা জামা পরা, কিরকম অদ্ভুত ছবিটা। কিন্তু বট ঠাকুরদার মায়ের মুখটা একদম পিসির মতন। বট ঠাকুরদার ছোট বোন চিনি পিসু ঠাকুমার সঙ্গে বট ঠাকুরদার প্রায় কোনো বিষয়ই বনে না, অথচ দুজনকে খুব ভালোবাসেন। কিন্তু এই ব্যাপারে ওই দুই ভাই বোনে একমত যে পিসি একদম তাদের মায়ের মতো দেখতে। পিসিকে তাই বড় ঠাকুরদা মা বলে ডাকেন, কখনো পিসিকে অন্য কোনো নামে ডাকেন না। পিসিও তাই বড় ঠাকুরদার খুব আহ্লাদি। তা না হলে 3 কাকা ওর পেছনে যা লাগে, তাতে পাগল হয়ে যাওয়া কিছু আশ্চর্য ছিল না। তবে পিসিও বলে, চিনু আসার পর থেকে নাকি চিনুকেই বেশি ভালোবাসেন বড় ঠাকুরদা, তারপরেই পিসি। পিসি কেমন ভাবে ওর দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে, বলে, আসুক, আমিও তোকে খুব ভালোবাসি। আমার কোনো বন্ধুর এই রকম সুন্দর ভাইপো নেই। পিসিটা একটু পাগলি। অমন যে দারুণ শরীর বড় ঠাকুরদার, সেই শরীরও ভাঙল। বড় ঠাকুরদা একদিন নিজেই বললেন তার শরীরটা ভালো লাগছে না। এ এক আশ্চর্য কথা। এমনকি ছোট ঠাকুরদা পর্যন্ত অবাক হয়ে গেলেন। অনেক ডাক্তার দেখানো হলো। বড় ঠাকুরদাকে দেখে চিনুর তখন কিরকম অদ্ভুত লাগতো। চিনু অসুখ সহ্য করতে পারে না। বড় ঠাকুরদাকে কেমন যেন অচেনা লাগতো, মনে হতো অন্য কেউ। ওনার ইচ্ছে ছিল না হাসপাতালে যাওয়ার। তেঁতুল গাছির বাড়ি ছাড়ার পর এই বাড়িটাই ওনার তেঁতুল গাছি হয়ে গিয়েছিল, তাই ছাড়তে চাইছিলেন না। তাছাড়া অমন দুর্ধর্ষ লোকটারও বোধ হয় হাসপাতালে যেতে ভয় করছিল। উনি অবশ্য বলছিলেন, দরজা না খুললে তো বেরোনো যাবে না, তাই দরজাটা একটু তো খুলতে হবেই। পিসি ঠাকুমা খুব বকলেন। পরে উনিই এসে বললেন, এই তোরা চিনুকে দিয়ে বলা, চিনুর কথা শুনবেন। ওনাদের শেখানো কথা চিনু গিয়ে বলল, দাদু, তুমি হাসপাতালে গেলে সেরে যাবে,
কেন যাবে না তুমি হাসপাতালে? বড়ঠাকুরদা কেমন ভাবে যেন ওর দিকে তাকালেন, তারপরে বললেন, তুমি বলছো দাদু আমি সেরে যাব? তাহলে আমি যাব। বড়ঠাকুরদা হাসপাতালে গেলেন। বাড়িটা একদম অন্য রকম হয়ে গেল। বাড়ির সকলের মধ্যে একটা ভয়। যা টুকরো টুকরো কথা চিনু শুনতে পায় তাতে বোঝে যে বড়ঠাকুরদার খুব শক্ত অসুখ হয়েছে। চিনুর অসুখ ভালো লাগে না। চিনু তখন কাকার কাছ থেকে লেট কাট কিভাবে করতে হয় শিখছে, কিন্তু কাকাদের জন্যই চিনুকে হাসপাতালে যেতে হলো। ক্রিকেটার কাকার একটা নতুন ব্যাট চাই, আর সাহিত্যিক কাকার পত্রিকা টাকার অভাবে বেরোতে পারছে না। দুটো কাজের জন্য রবিবার দিন চিনু হাসপাতালে দেখা করতে গেল বড়ঠাকুরদার সঙ্গে। বড়ঠাকুরদা ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করলেন, ওকে স্কুলের কথা জিজ্ঞেস করলেন, ওর লেট কাটের কথা শুনলেন, কাকাদের কথা শুনে হাসলেন আর বললেন, আমি তোর বাবাকে বলে দেবো ওদের টাকা দিয়ে দিতে। বড়ঠাকুরদার অসুখ কিন্তু সারল না। বাড়ির লোক খুব চিন্তায় থাকলো। তেঁতুল গাছের লোকরা সবাই খবর নিতে বাড়িতে আসতে শুরু করলো। ছোট ঠাকুরদা তাদের সঙ্গে দেখা করতেন। তারা বলতো, বড়ঠাকুরদা চলে গেলে তেঁতুল গাছই শেষ হয়ে যাবে। চিনুর মজা লাগতো যখন দেখতো যে ছোট ঠাকুরদা তেঁতুল গাছই বললে চটে যেতেন, তিনিই বলতেন, আমরা তো সবাই তেঁতুল গাছিকে ভুলে গেছি, বটদাই আমাদের হয়ে মনে রেখেছেন। একদিন বড়ঠাকুরদা বাড়ি ফিরলেন, ভীষণ রোগা হয়ে গেছেন। আর চিনুর যেন কিরকম মনে হলো একটু ছোট হয়ে গেছেন। বারান্দায় এসে দাঁড়িয়ে বললেন, আমি এখানে একটু বসি, আমার বসবার চেয়ারটা এনে দাও। নতুন বৌমা, আমাকে একটু চা করে দাও। হাসপাতালে শুয়ে শুয়ে এই এখানে বসে চা খাবার বড় ইচ্ছা হতো। বড়ঠাকুরদা সকলের সঙ্গে বসে চা খেলেন। চিনুর মনে হলো যেন পুরনো দিন আবার ফিরে এসেছে। পরের দিনটা ছিল রবিবার। সেদিন উনি সকলকে ডেকে পাঠালেন। বললেন, আজ আমি আমার সিন্দুকের জিনিস সকলকে দেখাবো। চিনুর খুব আনন্দ হলো। এবার ওই সিন্দুকটার মধ্যে কি আছে দেখা যাবে। সিন্দুকের ডালাটা বাবা আর কাকারা মিলে খুলে ডালাটাকে দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে দিলেন। বড়ঠাকুরদা মাকে ডাকলেন, বললেন, নতুন বউ, তুমি বার করো জিনিসগুলো। তারপর বললেন, এই জিনিসগুলো কারো কাছে দামি নয়, শুধু আমার কাছে এর অনেক দাম। আমি তো চলেই যাচ্ছি, তোমাদের দেখিয়ে যাই। এর মধ্যে কয়েকটা আমি তোমাদের জন্য রেখেছি, বাকিগুলো তোমরা চাইলে রেখো, না হলে ফেলে দিও। এরপর যা হলো সেটা খুব মজার। এক একটা জিনিস বেরোয় আর বড়ঠাকুরদা সেই জিনিসটার ইতিহাস বলেন। একটা খুব জমকালো শাড়ি বেরোলো। বড়ঠাকুরদা বললেন, এটা মায়ের শাড়ি। তারপর চিনুর দিকে তাকিয়ে বললেন, এই শাড়ির মধ্যে যে সোনালি কাজ দেখছো, সেগুলো আসল সোনার কাজ। এটা তোমার পিসি পাবে। মা তো আমার কাছে ফিরে এসেছে, তাই
মায়ের জিনিস মাকেই দেব। সেই নিতু খুড়োর দেওয়া কলমটা বেরোলো, ওটা চিনু পেল। বললেন, কলমটা তোমরা চিনুর কাছ থেকে চেয়ে নিয়ে দেখো, খুব ভালো কলম। বেরোলো আরো অনেক জিনিস, ছোট ঠাকুরদার দুধ খাবার ঝিনুক বাটি, ঠাকুরদার স্কুলে পাওয়া বই, বট ঠাকুরদাদের তেঁতুল গাছিতে যে ঘড়িটা ছিল সেইটা। বট ঠাকুরদা বললেন, এটা সারাবো ভেবেছি অনেক দিন, হয়ে ওঠেনি। বাবাকে দিয়ে বললেন, এটা তুই সারিয়ে বাড়িতে টাঙিয়ে রাখিস। চিনুর মা পেলেন একটা গুপ্তি। এমনিতে সেটা দেখতে একটা লাঠির মতন, কিন্তু প্যাঁচ খুললেই বেরিয়ে আসে সরু তলোয়ারের মতো একটা জিনিস। আর বেরোলো একটা স্কুলের ঘন্টা। বট ঠাকুরদা বললেন, দেখো, আমাদের গ্রামের স্কুলটা পুড়ে গেল 1947-এর শুরুতেই। তখন ঠিক হয়েছিল নতুন স্কুল বাড়ি বানানো হবে, তখন আবার এই ঘন্টা বাজবে। তা তো আর হলো না, আমার কাছেই রয়ে গেছে। একটা সামলা বেরোলো। এই জিনিস চিনুর বাবাও কখনো দেখেননি। রাজা রামমোহন কি বঙ্কিমচন্দ্রের ছবিতে যেরকম দেখা যায় সেই রকম। সবাই জানতো জিনিসটা কি, কিন্তু দেখেনি। এটা নাকি বট ঠাকুরদার বাবার অফিসের পোশাক। সমস্ত কত যত্নে ন্যাপথেলিন দিয়ে বট ঠাকুরদা রেখেছেন। চিনুর যে কাকা কবিতার পত্রিকা বের করেন, তিনি ওই সামলাটা চেয়ে নিলেন। বট ঠাকুরদা খুব খুশি হয়ে দিয়ে দিলেন। একটা কাঁচের পাত্র বেরোলো, মাটি ভর্তি। এটা বেরোতে বট ঠাকুরদা কিরকম লজ্জায় পড়ে গেলেন। সবাই জিজ্ঞাসা করলো, এটা কি? কিন্তু ঠাকুমা বুঝতে পেরেছিলেন। উনি এগিয়ে এসে বললেন, দাদা, ওটা আমায় দিন, ওটা আমি রাখবো। বট ঠাকুরদা বললেন, তুমি রাখবে? এ আবার পাগলামি, এটার জন্যেই এই সিন্দুকটা খোলা হোক আমি চাইতাম না। এটা আমাদের তেঁতুল গাছের ভিটের মাটি। আমরা যেদিন চলে আসি সেদিন সঙ্গে এনেছিলাম। ভেবেছিলাম কোনো দিন হয়তো ফিরে যাব, তা আর তো আমার কোনো দিন যাওয়া হলো না। তোমাদের মধ্যে কেউ যদি যাও তাহলে এ মাটি ওখানেই ফিরিয়ে দিও। তার কিছুদিন পর বট ঠাকুরদা মারা যাবার সময় একটা বড় অদ্ভুত ঘটনা ঘটেছিল। সে ঘটনাটা চিনু পুরো বুঝতে পারেনি। সেদিন শনিবার, বট ঠাকুরদার শরীরটা হঠাৎই খুবই খারাপ হলো। খাওয়া আগেই বন্ধ হয়েছিল। আজকে উনি এমনকি চিনুকেও চিনতে পারছিলেন না। এটা যখন শুরু হলো তখন সকাল 10টা বাজে। পিসি তার আগেই কলেজে চলে গেছে। এদিকে বট ঠাকুরদা তখন শুধু মা মা বলে চলেছেন। মাঝে মাঝেই বলছেন, ও মা, শিগগির এসো। বাড়ির লোক কি করবে ঠিক করতে পারছে না। ঠাকুরদা হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। এই গরমের মধ্যেও ছোট ঠাকুরদা আপাদমস্তক মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন। বাকিরা সবাই চোখের জল নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় দরজা ঠেলে পিসি ঢুকলো। সেজেছে একদম সেই ছবিতে দেখা বট ঠাকুরদার মায়ের মতো। সেই রকম ঘটি হাতা জামা গায়ে, সেই রকম সাজগোজ। ঢুকেই পিসি বলল, এই যে হাবুল, আমি এসেছি, তুই একটু শান্ত হ। বট ঠাকুরদার নাম হাবুল? বট ঠাকুরদা তাঁর অসুস্থ শরীরটাকে কষ্ট দিয়ে পাশ ফিরলেন।
বললেন, কে এলো? তারপর পিসিকে দেখে বললেন, মা এলে? কতদিন বাদে এলে? তারপর চারিদিকে খুঁজতে লাগলেন, চিনু কই? চিনু? চিনু এগিয়ে এলো, বললেন, মা দেখো, আমাদের নাতি, গাবলুর নাতি মা। কি ভালো ছেলে, তুমি জানো না মা? ও খুব বড় হবে, জানো মা, ও খুব বড় হবে। হ্যাঁ রে, আমার ছোট মা কোথায় গেল রে? কিন্তু ছোট মাই যে সামনে বসে আছে তা তো আর বলা যায় না। তাই সবাই বলল যে ও তো কলেজে গেছে। তখন বড়ঠাকুরদা বললেন, জানো মা, এই টুবলুর মেয়েটা একদম তোমার মতো দেখতে হয়েছে, পড়াশোনায় খুব ভালো। পিসি একদম চুপ করে বসে আছে। বড়ঠাকুরদা তখনও বলে চলেছেন, মা জানো, এই টুবলুর মেজ ছেলেটা আসছে বারে নিশ্চয় বাংলার হয়ে খেলবে। আরো ছোট ছেলেটা কি সুন্দর কবিতা লেখে মা। কাকারা অবাক হয়ে গেছে, চোখে জল তাদেরও। বট জেঠু তাদের সম্বন্ধে এই রকম কথা ভাবতেন তারা জানতেন না। পিসি ঠাকুমা, পিসে ঠাকুরদা সবাই এগিয়ে এসেছেন। মা ওনাদের টেলিফোন করে দিয়েছিলেন। বড়ঠাকুরদা তখন বাবা আর মায়ের প্রশংসা করছেন। হঠাৎ পিসি ঠাকুমাকে দেখে বললেন, দেখো মা, দেখো, এই যে টুনির মেয়ে সীতা, কি সুন্দর দেখতে হয়েছে, আরো কি ভালো গান গায় মা। দেখো মা, তেঁতুল গাছের সেই বাড়ি, এখন কত বড় হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। বলেই হঠাৎ মনে পড়ে গেল যেন, এমন ভাবে বললেন, টুকলুর বড় ছেলেটা খুব ভালো হয়েছে, চাকরি করে বাইরে বাইরে। ওদিকে ছোট ঠাকুরদাও বিছানা ছেড়ে উঠে এসেছেন। সবাই চুপ। পিসি তখন সীতা পিসির দিকে তাকিয়ে বলল, দিদি, তুমি একটা গান গাও শুনি। আর বড় ঠাকুরদাকে বলল, এবার ঘুমিয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বড় ঠাকুরদা বললেন, হ্যাঁ, সেই ছোটবেলার মতো। সীতা পিসি বড় ঠাকুরদার প্রিয় গানটা গাইল, খোলো খোলো দ্বার রাখিও না আর, বাহিরে আমারে দাঁড়ায়। বড় ঠাকুরদা আস্তে আস্তে চোখ বন্ধ করলেন। পিসি তখনও মাথায় হাত বুলিয়ে চলেছে। একটু পরে চিনুর মনে হলো বড় ঠাকুরদার ঘুম এসে গেছে। পিসিও উঠে দাঁড়ালো, সকলের দিকে তাকিয়ে বলল, আমি যাই। প্রথম কেঁদে উঠলেন মা। তখন সবাই বড় ঠাকুরদার মুখের ওপর ঝুঁকে পড়ল। চিনু একটা পাখি দেখছিল সামনের গাছে, সেটা ভালো করে দেখবার জন্য বেরিয়ে এলো। ও যখন পাখিটা দেখছে তখন দেখলো অনেক দূরে রাস্তার মোড় থেকে পিসি হেঁটে আসছে। খুব অবাক হয়ে গেল চিনু, পিসি এত দূরে গেল কি করে এর মধ্যে। পিসি যখন কাছে এলো তখন চিনু বুঝলো পিসি অনেকক্ষণ ধরে হাঁটছে, ঘামে শরীর ভেজা, হাতে কলেজের খাতা, লাইব্রেরির বই। বাড়ির দিক থেকে কান্নার শব্দ আসছে, চাপা, খুব চাপা, কিন্তু কান্নারই শব্দ। পিসি দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। পরে পিসি অনেক দুঃখ করেছে, জেঠু এমন করে চলে যাবে জানলে আমি সেদিন কলেজেই যেতাম না। জেঠুকে পিসি বড্ড ভালোবাসতো, কিন্তু তাহলে সেদিন কে বড় ঠাকুরদার বিছানার পাশে এসে বসেছিল? গল্পটা এখানেই শেষ। আপনার কিরম লাগলো নিচে কমেন্ট বক্সে জানালে আমাদের ভালো লাগবে। আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি, এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন শিগগির, ঝটপট।
আমরা প্রত্যেক মঙ্গল আর শুক্রবার নতুন গল্প নিয়ে আসি। ধন্যবাদ।